হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কয়েকদিন একটু আমার মুডটাকে ঠিক করার জন্য একটু সময় নিলাম, যেটা আসলে সবসময় নেওয়া উচিত। আর এই তো আজকের সকালটা হচ্ছে, এটা 9 তারিখের সকাল। আমার মেয়ে দুটোকে নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেহেতু 10 তারিখে রাত 10টায় ওদের ফ্লাইট। তো বাবা মা সন্তানদের নিয়ে আমি যাচ্ছি, আর ওর বাবা শুধু নানান অজুহাতে আমাকে বলছিল যে ও ঢাকায় যেতে পারবে না। আসলে কিন্তু আমি বুঝতে পারছিলাম, আমিও ওকে বুঝতে দিচ্ছিলাম না যে ও আসলে মেয়েদেরকে ছেড়ে আসার যে কষ্টটা, এটা ওর সামনে থেকে নিতে পারবে না। কারণ আমার চেয়ে ও হচ্ছে মেয়েদের প্রতি বেশি অন্যরকম। এটা কিন্তু হয়, যেমন সবাই আমরা জানি বাবারা হচ্ছে মেয়ের, আর আমার দুটো মেয়ের যে পৃথিবীতে আসার কিছু গল্প আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সবসময় আপনারা জেনে রাখবেন, যে জিনিসটা বেশি কষ্টের মাধ্যমে পাওয়া যায় সেই জিনিসটার মূল্য কিন্তু আমাদের কাছে অনেক বেশি হয়। তো আমার দুটো মেয়ে পৃথিবীতে আমার পেটে আসা থেকে শুরু করে পৃথিবীতে আসা পর্যন্ত আমি যে কি পরিমাণ যুদ্ধ করেছি, মানে সবসময় মৃত্যু এবং জীবনের সাথে সবসময় যুদ্ধ করেই কিন্তু আমার মেয়ে দুটো আমার দুনিয়াতে আল্লাহ নিয়ে আসে দিছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো আমাকে প্রতিনিয়ত সকল আপুরাই কিন্তু যারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, এবং অনেকে হয়তো ভালোবাসেন কিন্তু জানেন এই কারণে খোঁজ নেননি। তো অনেকেই খোঁজ নিচ্ছেন যে আপু কেন ভিডিও দিচ্ছেন না, আপনাকে খুব মিস করতেছি। তো সকল আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর হচ্ছে এদিকে পিহুস কালার আইডির হচ্ছে উনি আমাদের ওয়েস বেবিটাকে এত মিস করেন আর এত ভালোবাসেন, শুনে আসলে খুব ভালো লাগলো, কারণ আপনিও আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছেন। তো এরকমই সবার প্রতি আসলে অনেক অনেক ভালোবাসা নিয়েই কিন্তু আজকে ভিডিওটা আমি অন করেছি। আর আজকে আমি আমার মেয়েদের পৃথিবীতে আসার কিছু গল্প, মানে 2 দিনের গল্প, ওরা যেদিন আসে তার 2 দিন আগের গল্প কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ওরা চলে যাওয়ার পরে আমার শুধু ওদের প্রথম পেটে আসা থেকে শুরু করে যখন আমি টের পাই ওদের অস্তিত্ব, তখন থেকেই আমার সব কথাগুলো বারবার কেন জানি খুব মনে পড়ছিল। তো ভাবলাম কিছুটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি, হয়তো আপনাদেরও ভাল লাগবে। এদিকে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু মেয়েদের জন্য মানে বলছি, মানে সুন্দর একটা কমেন্ট করেছেন। তারপর সুখী লাইফস্টাইল থেকে সুখী আপু, সবাই কিন্তু এত এত দোয়া করেছেন আমার মেয়েদের জন্য। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। নুরিনুর ব্লগ থেকে নুরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যেহেতু গল্পটা করব, তো শুরু করছি। তো আমার মেয়েরা কিন্তু 32 সপ্তাহে পৃথিবীতে আসে। বুঝতে পারছেন 32 সপ্তাহে একটা বাচ্চা কতটুকু থাকে। তারপরে টুইন বেবি ছিল, আর আমার বয়সও তখন তেমন একটা ছিল না। ইন্টারমে অনার্স ফার্স্ট ইয়ারে ওরা আমার হয়ে যায়। তো আমি যখন মানে এত প্রচণ্ড হারে মাথা ব্যথা হচ্ছিল, আর ওরা যখন পেটে আসে তারপর থেকেই আমি একদম খাওয়া দাওয়া করতে পারি না, প্লাস হচ্ছে আমার প্রেশারটা অনেক হাই থাকে। তো মেডিসিন নিচ্ছিলাম, কিন্তু তারপরে কোনোভাবেই প্রেশারটা থামছিল না। তো প্রচণ্ড মাথা ব্যথা, আমি মাথায় পানি দিচ্ছি আমাদের বারান্দায় বসে শুয়ে থেকে। তো বারান্দা থেকে আমি যেখানে মাথায় পানি দিচ্ছি সেখান থেকে আমাদের গেটটা হচ্ছে একদম সরাসরি। তো গেটের ওই দিক দিয়ে যাচ্ছিল আমার এক কাকা, উনি হচ্ছে MBBS ডাক্তার। তো কাকা ওখান থেকে মাকে বলল, ভাবি কি হয়েছে মেয়ের? তো বলল যে ওই যে মেয়েটা, কাকা তো জানেই যে আমার প্রেগনেন্ট। তো তখন বলতেছিল যে ও এভাবে মাথায় পানি দিচ্ছেন। তো পরে বলতেছে ও প্রচণ্ড নাকি মাথা ব্যথা হচ্ছে। তো অমনি কাকা আমার বাসায় ভিতরে আসে, এসে আমার হাত দেখে হয়তো উনি বুঝতে পারছেন। তো উনি বলল যে ভাবি তাড়াতাড়ি আমি যে চেম্বারে বসতেছি, আপনি মেয়েকে নিয়ে চেম্বারে চলে আসেন। তো
তো তখনই তো আমারও ভয় লাগতেছিল, আরও আমি যত টেনশন করতেছিলাম আমার প্রেশার তত হাই হচ্ছিল। তো ওটা তো আমি বুঝতে পারছিলাম না। পরে তাড়াতাড়ি আমরা মা মেয়ে মিলে আবার চেম্বারে যাই। তো চেম্বারে গিয়ে উনি আমার প্রেশারটা দেখেই আমাকে বললো যে মামুনি তুমি একটু বাইরে যাও, আমি তোমার মার সাথে একটু কথা বলি। তো যখনই আমাকে এই কথা বলছে শুনে তো আমি আরও ভয় পাচ্ছিলাম। তো বাইরে চলে আসি আর মার সাথে কথা বলে, আব্বা তো তখন অফিসে, তো আব্বার সাথেও কাকাই কথা বলে অ্যাম্বুলেন্স ঠিক করে, প্লাস হচ্ছে আমাদের বাড়ি যেহেতু সরিষাবাড়িতে আর ক্লিনিক তখন ছিল না, এখন অবশ্য ক্লিনিক হয়েছে সরিষাবাড়িতে। তো কাকা তখন সরাসরি ডাক্তারের সাথে কথা টথা বলে জামালপুরে সব কিছু ওকে করে রাখে, আর এবং মা আব্বাকে বলে আপনি তাড়াতাড়ি মেয়েকে নিয়ে বের হন। তো মা চেম্বার থেকে বেরিয়ে এসে আমাকে নিয়ে বাসায় এসে সরাসরি বাচ্চার জন্য যে কাপড় চোপড় সেগুলো নিয়ে লাগেজ গুছিয়ে বলে, আমি তো আরও ভয় পাচ্ছিলাম যে এত তাড়াতাড়ি কেন আমাকে সিজার করবে, এখন তো মাত্র মানে 7 মাস এখনও শেষ হয়নি, 7 মাস চলছে। তো তখন বলতেছে না তোমার আজকে সিজার করতে হবে, তোমার কাকা বলছে আজকে সিজার করতে হবে, ওদিকে জামালপুর সব কিছু রেডি, ডাক্তার ক্লিনিক, তো তুমি চলো যাই। তো আমিও রেডি হয়ে গেলাম আর শুধু দোয়া পড়তেছিলাম যে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার সন্তান যেন ভালো থাকে। তো এইভাবে যাচ্ছিলাম। তো ওখানে যাওয়ার পরে যে ডাক্তার আমার সিজার করবেন, তো উনি আমাকে টেস্ট দিলেন, কয়েকটা টেস্ট দেওয়ার পর বলল রক্তের অবস্থা খুবই খারাপ, রক্ত লাগবে, তারপরে প্লাস হচ্ছে প্রেশারের এত খারাপ অবস্থা, এই সময় অপারেশন করাও ঠিক হবে না, তারপরে বাচ্চাও একদম ছোট, যেহেতু মাত্র 31 সপ্তাহ গিয়ে 32 সপ্তাহে পড়েছে, তো এই সময় কিন্তু সিজার করাও ঠিক হবে না, তারপরে টুইন বেবি একটা হলে কথা ছিল। তো সব কিছু মিলে উনি ডিসিশন নিল যে অ্যাডমিট করেন আর আমরা হচ্ছে রক্ত দেই, রক্ত প্রতিদিন 1 প্যাকেট করে 3 প্যাকেট রক্ত দেওয়ার পরে রোগীর অবস্থা দেখে পরে আমি সিজার করব। আর এখন যেহেতু রক্তের অবস্থা খুবই খারাপ, এখন সিজার করা যাবে না। তারপরে কাকার সাথে উনি কথা বলে পরে কাকা বলল যে আচ্ছা তাহলে ভর্তি হয়ে যাক আর রক্তের ব্যবস্থা করো। তো ওই দিন তো আমি ভর্তি থাকলাম, থাকার পরে আমার মা হচ্ছে, তো আমাদের এই কথাগুলো সব কিছু আমার ফ্রেন্ডরা শুনছিল। তো ওরা বলছিল যে আমরা ওইদিকে, আমার ফ্রেন্ডরা বলছিল আমরা রক্ত দিব। তো সবার তো রক্ত চেক আপ করা নাই, পরে রক্তের গ্রুপ মিলতে হবে। তো মিলে দেখা গেল আমার যে রুমমেট, আমার প্রিয় ফ্রেন্ড চম্পা, ওর রক্তের সাথে আমার গ্রুপ মিলে গেল। তো পরে চম্পা এসে আমাকে রক্ত দেয়। তো প্রথম প্যাকেট রক্তটা চম্পার দেওয়া হয়। তো চম্পাকে অসংখ্য ধন্যবাদ, ও আমার একদম জীবন মরণের সন্ধিক্ষণে ওর এই রক্ত আমাকে সারা জীবনের জন্য ওর কাছে আমাকে ঋণী করে রাখছে। আল্লাহ ওর সকল নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দাও। তো তারপরে কিন্তু চম্পা আসে, আর চম্পার সাথে আমার আরও ফ্রেন্ডরা, তারপরে বড় ভাই বড় বোন, মানে ম্যাচের যারা ছিল, আমরা একসাথে ম্যাচে ছিলাম। তো ওই ভাইরা, আমার ফ্রেন্ডের হচ্ছে এক বড় ভাই, ও হচ্ছে মানে ওর ম্যাচের, ওর রক্তের গ্রুপ আমার সাথে মিলে যায়। তো ওই দাদা উনি হচ্ছে হিন্দু ছিল, তো ওই দাদা এসে আমাকে রক্ত দেয়। তো দাদার রক্তটা নিতে গিয়ে আমার একলামশিয়া উঠে যায়। তো এদিকে আমি হচ্ছে মানে এতটাই শরীর খারাপ ছিল কি বলবো। তো আমি যখন প্রথম দিন চম্পার রক্তটা নেওয়ার দিন আমার তেমন একটা কোনো অসুবিধা হয়নি, কিন্তু পরদিন যখন আমি ওই দাদার রক্তটা নিচ্ছিলাম, আমার শুধু মনে আছে যে আমার হাতে রক্তটা পুশ করলো নার্স, মানে সিস্টার। পুশ করার পরে আমি শুধু আমার ছোট ভাই নয়নকে বলছি, নয়ন তুই আমার একটু হাতটা ধরবি, আমি একটু এই দিক ঘুরবো। তো আমার শুধু এইটুকুই মনে আছে। নয়ন বলল পরে যে আমি যে ঘুরছি, ঘোরার সাথে সাথে নাকি আমার খিঁচুনি শুরু হয়ে যায়, মানে একলামশিয়া উঠে যায়, সঙ্গে সঙ্গে আমি জিহ্বায় কামড় দেই এবং অনেক দিন আমার জিহ্বার মাঝে দুটা মানে ফুটা ছিল, দুটা দাঁত দিয়ে একদম জিহ্বা কেটে গেছে, মানে ভয়ানক একটা অবস্থা। তো ওই অবস্থা মা ভাই সবার সামনে ঘটেছে। তোরা তো সবাই ধরেই নিয়েছিল যে আমি মারা গেছি। আর ক্লিনিকে একলামশিয়া ওঠার কারণেই হয়তো বা আল্লাহ আমাকে হায়াত রাখছেন, এই জন্যই হয়তো এই অবস্থা। তো
তখন এতটাই খারাপ অবস্থা ছিল যে পুরো হাসপাতালের সবাই মানে ক্লিনিকের সবাই মনে করছে যে আমার মৃত্যু হচ্ছে। এতটা খারাপ যে 8-10 জন নাকি পুরুষ মানুষও আমাকে ধরে সোজা করে রাখতে পারছিল না, খিঁচুনিটা এত পরিমাণে হচ্ছিল। তারপরে সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়ে আরও কি করে তারা নাকি খিঁচুনিটা থামায়। তো এই সময় আব্বা আবার অফিসে ছিল ওই দিন। তো আব্বা তখন নাকি একটা মানত করে যে আমার মেয়ে যদি বাঁচে তাহলে আমি হচ্ছে গরু সাদগা দিব। তো খুবই খারাপ অবস্থা ছিল ওই সময়। ডাক্তাররা সিজারও করবে না, কারণ এই রোগীকে সিজার করা মানেই হচ্ছে মৃত্যুর মুখে ঢলে দেওয়া এবং মানে নানান খারাপ অবস্থা। আর আপনারা যারাই যে এখানে হয়তো সালমা আপু যেহেতু আমার ভিডিও দেখেন, সালমা আপু বলতে পারবেন যে একটা রোগী একলামশিয়া হয়ে গেলে তার কি পরিমাণ মৃত্যুর ঝুঁকি থাকে তার সন্তান, এবং জানবেন। আর যারা ডাক্তার আছেন তারাও তো জানবেনই। তো খুবই ভয়ানক একটা রাত গেছে সেই দিন, সন্ধ্যার পরে এই ঘটনাটা ঘটে। তা আমি তো আর কিছুই জানি না, আমি তো পুরো 72 ঘন্টা পর আমার সেন্স আসে, তারপরে আমি হচ্ছে আমার বাচ্চাদের মুখ দেখি আলহামদুলিল্লাহ। তো পরে সিজার করবেই না, সিজার করার পরে হচ্ছে কিন্তু এই সময় আরেকটা মজার ঘটনা বলে রাখি। সেটা হচ্ছে আমি যেদিন মানে জামালপুরে আসি, এসেই তো রক্ত দিতে হবে, তো রক্ত ম্যানেজ করবে, ওই রাতে আর আমি অ্যাডমিট হই না। তো অ্যাডমিট না হওয়ার কারণে আমার কিন্তু দাদির বাসা আছে, যেহেতু আব্বার মামার বাসা, তো ওই বাসায় থাকি। তো ওই দিন বিকেলে হাঁটতেছিলাম, তো হাঁটতে হাঁটতে তার প্রতিবেশী একজন বলে যে আপনার কে হয়? তো আমার দাদি বলে আমার নাতিন, ওর বাচ্চা হবে, ওর রক্ত লাগবে, ওর জন্য ওর মা গেছে রক্তের সন্ধানে, মানে আমার ফ্রেন্ডদের কাছে গেছে। তো এইগুলা বলতেছিল। তখন উনি বললো তো রক্তের গ্রুপ কি? বললো এ পজিটিভ। তখন কিন্তু উনি বলছে যে আমারও রক্তের গ্রুপ এ পজিটিভ, যদি লাগে তো আমিও দিতে পারবো। তো আমার শুধু এই কথাটা মনে হয় যে আল্লাহ যদি আপনাকে সাহায্য করে তখন দেখবেন পথের মাঝের মানুষও সাহায্য করে। তো আমার যখন সিজার হয় তখন ইমিডিয়েট রক্ত লাগছিল। তো আমার কখনোই ইচ্ছা ছিল না যে আমার শরীরে কেনা রক্ত দিব, কেন জানি আমি কেনা রক্তের প্রতি আমি কখনোই মানে আমার এটা একটা অনীহা ছিল। তা আল্লাহর রহমতে আমি যেদিন আমার সিজার হয়, মানে এমার্জেন্সি, তো আর এমার্জেন্সি তখন রক্ত কোথায় পাবো, ঠিক ওই যে ভদ্র মহিলা যে রাস্তায় বলছিলেন, সঙ্গে সঙ্গে উনি এসে কিন্তু রক্ত দিয়ে গেছেন। আর একদম সিনেমার মতো কাহিনী যে এক পাশে রক্ত দিচ্ছে আর এক পাশে রক্ত নিচ্ছে, এরকম করেই কিন্তু মানে হয়েছে আমার পরিবেশটা। যাই হোক, ওনার রক্তটাতেই ডাক্তার শুধু বলছেন যে এটা হচ্ছে একদম মানে আল্লাহর কি পরিমাণ যে রহমত যে এই সময় এত টাটকা রক্ত পাওয়া গেছে। তো যাই হোক, পরে আমার বাচ্চা দুটা যখন ওদের ওজন ছিল মাত্র 2 কেজি 400 গ্রাম। টুইন বেবি, একটা বাচ্চার ওজন তাহলে কত হতে পারে? একজনের একটু 1 কেজির একটু বেশি, আর একজনের হচ্ছে 1 কেজির 100 গ্রাম, এরকম 1 কেজি 300 একজন, আর একজন হচ্ছে 1 কেজি 100 গ্রাম। তো এইটুক বাচ্চা কি বাচ্চা হতে পারে? তো এইটুক বাচ্চা তো বুঝতেই পাচ্ছেন, তো ওই অবস্থা, চোখও ফোটা ছিল না। তো যাই হোক, তখন আবার মানে ওরা যে জীবিত আছে, তখন আমার আব্বা আবার ওদের জন্য আরও 2টা খাসি এবং গরু পরদিনই হচ্ছে সাদকা করে দিয়ে দেন। তো তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আজও আমি এবং আমার 2টা মেয়ে ভালো আছি। এর মাঝে অনেক কষ্ট গেছে, তো সব কিছু আজকে আর বলছি না, ওরা পৃথিবী আসার কাহিনীটাই শুধু বললাম। তো যাই হোক, 72 ঘন্টা পর আমার 2টা মেয়ের মুখ দেখছি, দেখার পরে মনে হলো পৃথিবীর যত কিছু আমি পেয়েছি ওদের মুখটা আজও মনে পড়ে যে এত মিষ্টি 2টা রাজকন্যা আল্লাহ আমাকে দান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার রাজকন্যা 2টা এই যে আমরা প্ল্যাটফর্মে মানে এরা ইয়াতে চলে আসছি, কি বলবো, এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আসার সময় এখন সন্ধ্যা। তো আমার ক্যামেরা যে একটু করব, আমি একদমই মানে কি বলবো ভিডিও মানে মোবাইল ধরতেই পাচ্ছিলাম না। আর আমার মেয়েদেরকে কিন্তু আমি একটু বুঝতে দেইনি যে আমি কতটা ভেঙে পড়েছি। তারপরেও আলহামদুলিল্লাহ, আমি সবসময় বলি না, আমি সবসময় সর্বমুহূর্তে আমি স্ট্রং থাকি, কারণ আমি জানি আমার সাথে আমার আল্লাহ আছে। আর যে পরিস্থিতি আসুক না কেন, আল্লাহই সব কিছু দেখবেন।
তো যাই হোক, অনেক কষ্টের মাঝেও অনেক সুখের আনন্দ নিয়েই কিন্তু এখনও আছি। তো এখন আমার মুডটা অনেক ভালো। আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম। একটু পরে আমার মেয়েরা উড়াল দিবে ওদের স্বপ্নের শহরে। তো এখন তো ভিডিওটা অনেক আগের। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।